বলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আজ অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় পত্র, আব্বাসীয় খিলাফত ও আবুল আব্বাস আসাপ্পা। তাহলে আমাদের অনলাইন ক্লাসে আজ আমি ডিগ্রি প্রথম বর্ষের দ্বিতীয় পত্র পড়াবো। আমি কুলসুম, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ইসলামিয়া ডিগ্রি কলেজ, চট্টগ্রাম। আমরা ডিগ্রি প্রথম বর্ষে পেপার আছে দুইটা। একটা সাবজেক্ট আছে পলিটিক্যাল অ্যান্ড কালচারাল হিস্ট্রি অফ ইসলাম। প্রথম পত্র হচ্ছে 570 থেকে আরম্ভ করে 750, আর দ্বিতীয় পত্র হচ্ছে 750 থেকে 1258 খ্রিস্টাব্দ। ইসলামের ইতিহাস সংস্কৃতি ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় পত্র। আমি আজ দ্বিতীয় পত্রের যে আব্বাসীয় খিলাফতটা তোমাদের আলোচনা করব। আব্বাসীয় খিলাফতের প্রথম প্রতিষ্ঠাতা আছে আবুল আব্বাস আসাপ্পা। তাহলে আমার আজকে আলোচ্য বিষয় হচ্ছে আব্বাসীয় খিলাফত, আব্বাসীয় কারা, আব্বাসীয়রা কীভাবে ক্ষমতা আসলো, আব্বাসীয় আন্দোলন এবং আব্বাসীয় বংশের প্রথম যে ভিত্তি প্রস্তর স্থাপন করেছিল তিনি হচ্ছেন আবুল আব্বাস আসাপ্পা। 750 খ্রিস্টাব্দে ঐতিহাসিক জাবের যুদ্ধে উমায়া বংশের শেষ শাসক দ্বিতীয় মারওয়ানকে পরাজিত করে আব্বাসীয় বংশকে প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে আমাদের আলোচ্য বিষয়ের প্রথমে আমরা জানব যে আব্বাসীয় কারা ছিলেন। আব্বাসীয়রা ছিল আসলে এরা কুরাইশ। আমরা জানি যে কুরাইশরা বিভিন্ন গোত্রে গোত্রে বিভক্ত ছিল, যেমন উমায়া গোত্র আর আব্বাসীয় গোত্র। উমায়া বংশভূত, আব্বাসীয় বংশভূত। তাহলে কুরাইশ বংশের হাশেমীয় গোত্রের এই বংশভূত ছিল এই আব্বাসীয়রা। তাহলে হাশেমীয় গোত্রের আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের লোক ছিলেন। তার দাদা ছিলেন আবু মুতালিব। দাদা আবু মুতালিবের ছেলেরা ছিলেন আবদুল্লাহ, আবু তালেব, আবুল আহাব, আল হারিস, হযরত হামজা এবং আল আব্বাস। এই মহানবীর চাচা আল আব্বাসের ছেলে হচ্ছেন আবদুল্লাহ, তার ছেলে হচ্ছেন আলী। আলী 735 খ্রিস্টাব্দে মারা গেলে তার পুত্র হচ্ছে মুহাম্মদ। এই মুহাম্মদ এই আব্বাসীয় বংশের প্রচারের প্রথম উদ্যোক্তাই ছিলেন এই মুহাম্মদ। তা মুহাম্মদ যেহেতু উনি বলতেন যে আমরাই একমাত্র ক্ষমতার অধিকারী, আব্বাসীয়রা বেআইনি ক্ষমতা দখল করে রয়েছে, তাহলে মুহাম্মাদি বংশের তারাই একমাত্র বংশের বংশের ন্যায়সঙ্গত দাবিদার, এবং তিনি এই আব্বাসীয় বংশকে প্রতিষ্ঠা করার জন্য প্রথমেই একটা আন্দোলনের সূচনা করেছিলেন। মুহাম্মদ 744 খ্রিস্টাব্দে যখন মারা যান, তার মৃত্যুর আগেই তিনি তার পুত্র ইব্রাহিম, আবুল আব্বাস আসাপ্পা ও আবু জাফর আল মনসুরকে পরবর্তী ইমামতি দিয়ে যান এবং তাকে উত্তরাধিকারী মনোনীত করে যান। অর্থাৎ
মুহাম্মাদের মৃত্যুর আগেই ইব্রাহিম, আবুল আব্বাস আসাপ্পা 750 থেকে 754 খ্রিস্টাব্দে আব্বাসী বংশের প্রথম খলিফা, আবু জাফর আল মনসুর দ্বিতীয় খলিফা 754 থেকে 775 পর্যন্ত এই খিলাফতের উত্তরাধিকারী মনোনীত করে যান তার পিতা মুহাম্মদ। 744 খ্রিস্টাব্দে মুহাম্মদ যখন মারা যান তখন তার পুত্র ইব্রাহিম তিনি ইমামতি নেন এবং সমস্ত দায়িত্ব তিনি কাঁধে তুলে নেন এবং আব্বাসীয়দের কিভাবে উমাইয়াদেরকে পরাজিত করা যায় তার জন্য তিনি বিভিন্ন পন্থা অবলম্বন করেন। এই সময় ওনার সাথে একজনের পরিচয় ঘটে। তিনি আছেন আবু মুসলিম খুরাসানি। আবু মুসলিম খুরাসানি আব্বাসীয় আন্দোলনের তিনি একজন আব্বাসীয় আন্দোলনের একজন বিভিন্ন প্রচেষ্টা করেন এবং তিনি প্রতিনিধি নিযুক্ত হন খুরাসানের। তাহলে এই আবু মুসলিম কে ছিলেন? ইব্রাহিম এই আবু মুসলিম ছিলেন ইরাকের পারস্যের একজন মাওয়ালি। তিনি পারস্যের অধিবাসী অর্থাৎ ইস্পাহানবাসীও তাকে অনেকেই বলে। তাহলে আবু মুসলিম ছিলেন একজন ইরাকি খোরাসানের অধিবাসী। ইব্রাহিম তাকে কৃতদাস হিসেবে ক্রয় করেন এবং আজাদি করেন। ইব্রাহিম তার যোগ্যতা, বুদ্ধিমত্তা, তীক্ষ্ণ বুদ্ধি, ধৈর্য সব কিছু বিবেচনা করে তিনি আব্বাসীয় আন্দোলনের প্রচার কার্যে প্রতিনিধি হিসেবে নিয়োগ করেন এই আবু মুসলিমকে তিনি আব্বাসীয় আন্দোলনের প্রতিনিধি হিসেবে, যাতে উমাইয়াদেরকে কিভাবে পরাজিত করা যায় সেই আব্বাসীয় আন্দোলনের একজন প্রতিনিধি তিনি নিযুক্ত করেন আবু মুসলিমকে। ইব্রাহিম আবু মুসলিম তিনি খুরাসান অঞ্চলের যেহেতু প্রতিনিধি নিযুক্ত হয়েছিলেন, তিনি এই দ্বিতীয় মারওয়ানের যে সমস্ত প্রদেশগুলো ছিল তাদের প্রাদেশিক শাসনকর্তারা ছিলেন তাদেরকে পরাজিত করে আমরা দেখলাম যে খোরাসান, ফরগানা, ইরাকের রাজধানী কুফা ও পারস্যের নিহান এবং মেসোপটেমিয়া পর্যন্ত দখল করে। এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রদেশ দখল করাতে দ্বিতীয় মারওয়ান এই আবু মুসলিম দ্যাট মিন্স ইব্রাহিমের উপর রাগান্বিত হন এবং তাকে বন্দি করেন ইব্রাহিমকে। তাহলে ইব্রাহিমকে বন্দি করলে এই আব্বাসীয়রা এই দ্বিতীয় মারওয়ানের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। তাহলে আব্বাসীয়দের আন্দোলনের মূল কারণ কী ছিল? মূল কারণ আমরা দেখছি যে উমাইয়ারা যখন ক্ষমতা দখল করে, যেমন মাবিয়ার ষড়যন্ত্রমূলক আচরণ। মবিয়া ছিলেন উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মবিয়া যখন ক্ষমতায় আসেন তিনি তখন গণতন্ত্রের গলাটি হত্যা করে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন, অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেছিলেন। গণতান্ত্রিক হতে শাসন ব্যবস্থা পরিচালনা করতেন খোলাফায়ে রাশিদিনের 4 জন খলিফা। এরপরে আসেন মবিয়া রাজতন্ত্রের সূচনা করেছিলেন এবং উমাইয়াদের কার্যকলাপ দেখে এই হাশিমীয়রা বা আব্বাসীয়রা তাদের বিরুদ্ধে বিদ্রোহ আরম্ভ করে। এরপরে আছে আমরা জানি যে 680 খ্রিস্টাব্দে কারবালার মর্মান্তিক ঘটনা। ইমাম হোসেনকে মর্মান্তিকভাবে এই মবিয়ার
পুত্র ইয়াজিদ কারবালার প্রান্তরে নৃশংসভাবে হত্যা করে। তাহলে কারবালার মর্মান্তিক ঘটনাও আব্বাসীয়দের মনে প্রচুর তারা রাগান্বিত হয় এবং উমাইয়াদেরকে শাস্তি দেওয়ার জন্য রাস্তা খুঁজতে থাকে। এরপরে আসি আমরা পারস্য, ইরানের প্রাদেশিক শাসনকর্তা ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ কিন্তু খুব নিষ্ঠুর ও কঠোর শাসক ছিলেন। এই হাজ্জাজ বিন ইউসুফের অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আব্বাসীয়রা এই উমাইয়াদের বিরুদ্ধে আন্দোলন করেন। আর পরে আসে যে অবহেলিত অত্যাচারিত মাওয়ালি কারা? আমরা জানি যে মাওয়ালিরা হচ্ছে নবদীক্ষিত মুসলমান, অনারব নবদীক্ষিত মুসলমান মাওয়ালিদের বলা হতো। আমরা যে আবু মুসলিম খোরাসানি, আবু মুসলিমও একজন মাওয়ালি ছিলেন। তাহলে উমাইয়া বংশে এসে আমরা দেখছি যে এই মাওয়ালিদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে তাদের দেখা হতো, তারা কোনো সুযোগ সুবিধা পেত না। তাহলে মাওয়ালি হচ্ছে নবদীক্ষিত মুসলমান, অরব মুসলমান। তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আরবে এসে বসবাস করছে, কিন্তু তারা আরবের মুসলমানদের মতন সেই ধরনের সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত ছিল। কী ধরনের সুযোগ সুবিধা? আমরা দেখলাম যে হিন্দুদের জানমাল নিরাপত্তা কর দিতে হতো, জিজিয়া, জানমাল নিরাপত্তা কর জিজিয়া এই মাওয়ালিদের দিতে হতো। আবার খারাজ দিতে হতো, খারাজটাও দিতে হতো, জিজিয়াও দিতে হতো। অথচ যারা মুসলমান তাদের কিন্তু জিজিয়া কর থেকে তারা রেহাই পেয়েছে। আর বিভিন্ন সুযোগ সুবিধা, যেমন কোনো অনুষ্ঠানেও তারা অংশগ্রহণ করতে পারতো না, তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে মনে করা হতো, তাদের অন্য চোখে দেখা হতো। বিভিন্ন সুযোগ সুবিধা থেকে মাওয়ালিরা বঞ্চিত ছিল, বিশেষ করে উমাইয়াদের যুগে। তাই মাওয়ালিগণ সবসময় এই আব্বাসীয়দের সাথে যুক্ত হয়ে উমাইয়াদের পরাজিত করে কিভাবে আব্বাসীয় শাসন একটা সুষ্ঠু একটা শাসন ব্যবস্থা পরিচালিত হতে, সেই দিকেও তাদের সবসময় দৃষ্টি ছিল। তাছাড়া আমরা দেখলাম যে উমাইয়াদের অন ইসলামিক কার্যকলাপ, ইসলাম বিরোধী কার্যকলাপ উমাইয়াদের শাসন ব্যবস্থায় আমরা দেখেছি। এই সমস্ত কারণে আমরা দেখি যে শিয়া, সুন্নি, মাওয়ালি, খারিজি মুসলমানগণ তাদেরকে ঘৃণার চোখে দেখত এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন গড়ে তুলেছিলেন। এবং এরা আব্বাসীয় খলিফা, আব্বাসীয় প্রতিনিধি আবু মুসলিমের সাথে হাত মিলায় এবং আবু মুসলিমও তাদেরকে সহজে টেনে নেয়, বিভিন্ন কথা বলে উদ্বুদ্ধ করে। তাহলে শিয়া, আমরা জানি যে এই শিয়ারা যখন, অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুআবিয়ার সাথে যুদ্ধ করেছিলেন, সিফিনের যুদ্ধ, আলীর সাথে মুআবিয়ার সাথে যুদ্ধ হয়েছিল। হযরত আলী আর উমাইয়া বংশের খলিফা মুআবিয়া, অর্থাৎ তিনি তখন মুআবিয়া ছিলেন প্রাদেশিক শাসনকর্তা হযরত ওসমানের সময়। তাহলে হযরত আলীর সাথে আর মুআবিয়ার সাথে যুদ্ধ হয়, সিফিনের যুদ্ধ। এই যুদ্ধে কিন্তু আব্বাসীয়রা বা হিশামিয়ারা এই আলীর পক্ষে যুদ্ধ করেছিলেন। তাহলে তাছাড়াও আমরা জানি যে সে আবু মুতালেব মহানবীর সে বংশধর তারা আব্বাসীয়রা। তাহলে শিয়া, সুন্নি, মাওয়ালি, খারিজিরাও অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। খারিজি কারা? আমরা দেখি যে এই খারিজি কারা, হযরত আলী ও মুআবিয়ার সাথে যখন যুদ্ধ হয়, যুদ্ধে সিফিনের যুদ্ধে জয়ের মুখে তখন মুআবিয়া বলে যে আমরা আলোচনার মাধ্যমে, এখন যুদ্ধ করব না, আলোচনার মাধ্যমে আমরা সালিসির মাধ্যমে যুদ্ধ করলে দুই পক্ষের অনেক লোক মারা যাবে, সুতরাং আমরা
একটা বসি, সালিশ করি। সালিশ করে আমরা দেখব যে আলোচনার মাধ্যমে দেখব যে কে ক্ষমতায় থাকবে। হযরত আলী বললেন যে ঠিক আছে, যুদ্ধ বন্ধ করা হোক। তারপরে সালিশ হয়, দুমুতুর জানের সালিশ হওয়াতে একটা বৈঠক বসলে খারিজিরা অর্থাৎ হযরত আলীর দল ত্যাগ করে তারা একটা দল গঠন করে, এদেরকে বলা হচ্ছে খারিজি দল। অর্থাৎ আলীর পক্ষ থেকে দল ত্যাগ করে মাবিয়ার কার্যকলাপ, মাবিয়ার ষড়যন্ত্র, এগুলো থেকে তারা বলল যে আমরা জয়ের মুখে সমস্ত কোনো সালিশ, অর্থাৎ খারিজিরা হযরত আলীর পক্ষ ত্যাগ করে একটা দল গঠন করে এবং উমাইয়াদের বিরুদ্ধে বিভিন্ন অন ইসলামিক কার্যকলাপের বিরুদ্ধে তারা সবসময় ষড়যন্ত্র করত। তাহলে আবু মুসলিম খোরাসানির সাথে শিয়া, সুন্নি, মাওয়ালি, খারিজি মুসলমানগণ আবু মুসলিমের সাথে যোগদান করে এবং বিভিন্ন যুদ্ধে তারা আবু মুসলিমের সাথে যুদ্ধে দ্বিতীয় মারওয়ানের সাথে বিভিন্ন যুদ্ধ করে এবং যুদ্ধে আমরা দেখলাম যে অতি সহজেই খোরাসান ফরগানা প্রদেশ, ইরাকের রাজধানী কুফা ও পারস্যের নিহন্দ ও মেসোপটেমিয়া তারা ক্ষুদ্র ক্ষুদ্র প্রদেশ তারা দখল করে নেয়। এই দখল করাতে দ্বিতীয় মারওয়ান খুব রাগান্বিত হন আর ইব্রাহিমকে আটক করে এবং বন্দি করে রাখে। ইব্রাহিমকে আটক করে এবং বন্দি করে রাখে এবং কিছুদিন পরেই এই ইব্রাহিমকে হত্যা করে। ইব্রাহিমকে হত্যা করলে তার ভাই আবুল আব্বাস আসাপ্পা খুবই রাগান্বিত হন এবং দ্বিতীয় মারওয়ানকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্যে আন্দোলন গড়ে তোলেন। এবং আমরা জানি যে ইরাকের কুফা যখন বিজিত হয় 749 খ্রিস্টাব্দে কুফা বিজিত হইলে ওই বছরই অক্টোবর মাসে কুফার মসজিদে আবুল আব্বাস আসাপ্পা ইরাকিবাসী কর্তৃক মুসলিম জাহানের খলিফা হিসেবে বলে ঘোষিত হন। তারা জনসাধারণ ইরাকবাসী কুফার মসজিদে আবুল আব্বাস আসাপ্পাকে 749 খ্রিস্টাব্দে মুসলিম জাহানের খলিফা মনোনীত করেন এবং তাকে সবাই মেনে নেন। তখন তিনি আবুল আব্বাস আসাপ্পা কুফার মসজিদেই বলেছিলেন যে আমার এই উমাইয়াদের এই অত্যাচার, কারবালার মর্মান্তিক ঘটনা, তার ভাইকে অ্যারেস্ট এবং হত্যা, বিভিন্ন অন ইসলামিক কার্যকলাপ, নীতি বহির্ভূত কার্যকলাপ, আমি এর উপযুক্ত দ্বিতীয় মারওয়ানকে এর উপযুক্ত শাস্তি, উমাইয়াদেরকে তিনি শাস্তি দেওয়ার জন্য একটা শপথ গ্রহণ করলেন। এবং আমরা জানি যে তিনি উমাইয়াদেরকে যে জায়গায় দেখেছেন সেই জায়গায় হত্যা করেছেন। তাহলে 750 খ্রিস্টাব্দে থেকে 754 খ্রিস্টাব্দে পর্যন্ত, অর্থাৎ অনলি 4 বছর তিনি আব্বাসীয় বংশের প্রথম খলিফা নির্বাচিত হন। আর 49 খ্রিস্টাব্দে 749 খ্রিস্টাব্দে মুসলিম জাহানের খলিফা যখন হন, তারপরে 750 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি টাইগ্রিস নদীর অতিক্রম করে জাব নদীর পূর্ব তীরে অর্থাৎ জাবের যুদ্ধে তিনি দ্বিতীয় মারওয়ানকে সম্পূর্ণরূপে পরাজিত করেন। আমরা জানি যে এই আবুল আব্বাস আসাপ্পা ঘোষণা করে দিয়েছিলেন যে এই
মারওয়ানের মস্তক যেন তার কাছে আনা হয়, অর্থাৎ তাকে তিনি মৃত্যুবরণ করেন এবং তার মাথা এই মারওয়ানের কাছে প্রেরণ করা হয়। অর্থাৎ দ্বিতীয় জাবের যুদ্ধে 750 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি উমাইয়া বংশের শেষ খলিফা দ্বিতীয় মারওয়ানের সাথে আব্বাসীয়দের সাথে যুদ্ধ হয়। দ্বিতীয় মারওয়ান অনেক সৈন্যবাহিনী, প্রায় 1,20,000 সৈন্যবাহিনী নিয়ে আব্বাসীয়দের সাথে যুদ্ধে অবতীর্ণ হন, কিন্তু এই যুদ্ধে জাবের যুদ্ধে দ্বিতীয় মারওয়ান সম্পূর্ণরূপে পরাজিত এবং নিহত হন। জাবের যুদ্ধে পরাজিত নিহত করে তাহলে আবুল আব্বাস আসাপ্পা 750 খ্রিস্টাব্দে এই বংশের খলিফা হন এবং তিনি আব্বাসীয়দের বংশের স্বার্থ রক্ষার জন্যে কাজ আরম্ভ করেন। তিনি ইতিপূর্বে কুফা, ইরাক, খোরাসান প্রভৃতি অঞ্চলের জনসাধারণ আব্বাসীয়দের পতাকা তলে সমবেত হয়েছিল। আর 750 খ্রিস্টাব্দে কুফার মসজিদ আবুল আব্বাস আসাপ্পাকে সব জনসাধারণ তার প্রতি আনুগত্য স্বীকার করেন। তাহলে আবুল আব্বাস আসাপ্পা অনলি 4 বছর 50 থেকে 54 পর্যন্ত ক্ষমতায় ছিলেন। আব্বাসীয়দের স্বার্থ রক্ষার জন্যে তিনি যা কিছু প্রয়োজন সব কিছুই করেছেন। তিনি তার রাজধানী কুফার থেকে তার রাজধানী স্থানান্তর করে আনবার নামক স্থানে নিয়ে যায় এবং আল হাশেমীয় তিনি তার নিজস্ব বাসভবন স্থাপন করেন। রাজধানী কুফার থেকে আনবার নামক স্থানে তিনি স্থানান্তর করেন। রাজধানী স্থাপন, শাসন কার্যে তিনি বিভিন্ন পদে প্রাদেশিকতা নিয়োগ করেন। খলিফার ভ্রাতা আবু জাফর আল মনসুরকে মেসোপটেমিয়া, আর্মেনিয়া, আজারবাইজান ও পিতৃব্য দাউদ ইবনে আলীকে হেজাজ, ইয়েমেন, ইয়ামাম, আবদুল্লাহ ইবনে আলীকে সিরিয়ার, সুলাইমান ইবনে আলীকে বসরা এবং আবু মুসলিম খোরাসানের, আবু আয়নকে মিশরের শাসনকর্তা নিযুক্ত করেন। খালিদ বিন বারমাককে অর্থমন্ত্রী, আবু সালমাকে উজির পদ নিয়োগ করেন। তাহলে আমরা দেখছি যে তার বংশের আর তার এই রাজ্য আব্বাসীয় বংশ প্রতিষ্ঠা করার জন্য যাদের অক্লান্ত পরিশ্রম করেছিলেন, যাদের মাধ্যমে এই আব্বাসীয় বংশটা প্রতিষ্ঠা হয়েছিলেন, তাদেরকে তিনি বিভিন্ন বা তার সমর্থকদের তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি নিয়োগ করেছিলেন। তাছাড়াও আলী বংশীয়দের প্রতিও তার উনি সবসময় সদয় ছিলেন। আমরা জানি যে মবিয়া যখন ক্ষমতায় আসে তখন এই মহানবীর বংশধর আলী বংশীয়দের অনেক কিছু থেকে তারা বঞ্চিত হয়েছিল। সুতরাং আলী বংশের প্রতি তার সদয় দৃষ্টি ছিল। তাহলে আমরা দেখছি যে আব্বাসীয় বংশকে প্রতিষ্ঠা করার জন্যে এবং তাকে কিছু নিষ্ঠুরতার অবলম্বন করতে হয়েছিল। কেন নিষ্ঠুরতার অবলম্বন করতে হয়েছিল? আমরা জানি যে কারবালার মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছিল। উমাইয়াদের অন ইসলামিক কার্যকলাপ এই সমস্ত দেখে এবং তার ভাই ইব্রাহিমকে হত্যা, এই সমস্ত জন্যে তিনি উমাইয়াদেরকে যে জায়গায় দেখেছেন
সেই জায়গায় হত্যা করেছেন। কোনো ঐতিহাসিক বলছেন যে একদিন সে 80 জন উমাইয়াদেরকে হত্যা করেছিল। এই জন্য ঐতিহাসিকরা তাকে রক্তপিপাসু আসাপ্পা অর্থাৎ রক্তপিপাসু খলিফা হিসেবে ইতিহাসে তিনি লিপিবদ্ধ আছেন। তাকে রক্তপিপাসু খলিফা হিসেবে আখ্যায়িত করা হয়। সেটা হচ্ছে আব্বাসীয় বংশের স্বার্থের জন্য উমাইয়াদের কার্যকলাপে তিনি উমাইয়ারা যে সমস্ত ঘৃণ্য কাজ করেছেন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য যে জায়গায় উমাইয়াদেরকে দেখেছেন সেই জায়গায় হত্যা করেছেন। কোনো ঐতিহাসিক বলছেন যে এক দিনে তিনি 80,000 লোককে হত্যা করেছিলেন। এই জন্য ঐতিহাসিকরা এক বাক্যে আবুল আব্বাস আসাপ্পাকে রক্ত পিপাসু খলিফা হিসেবে আখ্যায়িত করেছেন। যদিও তার নিষ্ঠুরতা দেখলেও তার কতকগুলো গুণও ছিল। তিনি ছিলেন একজন কর্তব্যপরায়ণ দায়িত্বশীল এবং দায়িত্বশীল বিভিন্ন বংশের প্রতি তার সদয় দৃষ্টি। আমরা জানি যে তার এক ছেলে একজন মেয়ে ছিল, কিন্তু তা না করে তিনি তার ভাই আবু জাফর আল মনসুরকে পরবর্তী পর্যায়ের শাসক হিসাবে নিয়োগ করেছিলেন। তাহলে তার দায়িত্বশীলতা, কর্তব্যবোধ এবং তিনি মনে করেছিলেন যে আবুল আব্বাস আসাপ্পাই এই বংশকে ধরে রাখার জন্য, এই বংশকে টিকিয়ে রাখার জন্য উনি উপযুক্ত শাসক। আমরা জানি যে আবু জাফর আল মনসুর আব্বাসী বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন। তাহলে আমরা যে আবুল আব্বাস আসাপ্পা যে 750 খ্রিস্টাব্দে যে আব্বাসী বংশ প্রতিষ্ঠা করলেন, আবুল আব্বাস আসাপ্পা আব্বাসীয় বংশ প্রতিষ্ঠা করলেন। এই আব্বাসীয় বংশ শুধু 750 থেকে 1258 প্রায় 500 বছরের বেশি এই আব্বাসীয়রা এই বংশের রাজত্ব করেছিলেন। তাহলে দীর্ঘতম রাজবংশের সূচনা করেছেন আবুল আব্বাস আসাপ্পা। এবং 1258 খ্রিস্টাব্দে চেঙ্গিস খান এই বাগদাদকে ধ্বংস করেন। বাগদাদের আলাপ খান চেঙ্গিস খান, মোগলরা এই বাগদাদকে ধ্বংস করেন এবং 1258 খ্রিস্টাব্দে মুতাসিম বিল্লাহ কে সম্পূর্ণরূপে পরাজিত করে এই চেঙ্গিস খান হালাকু খান বাগদাদ ধ্বংস করেছিলেন। তাহলে 750 থেকে আরম্ভ করে 1258 খ্রিস্টাব্দে পর্যন্ত এই দীর্ঘতম রাজবংশের সূচনাকারী ছিলেন আবুল আব্বাস আসাপ্পা। তাই ঐতিহাসিকরা ডাক্তার ইমামউদ্দিন এর মতে নিজের শৌর্যবীর্য প্রতিভার পরিবর্তে বিশ্বাসঘাতকতা, অনুচরদের প্রচেষ্টা, উমাইয়াদের দুর্বলতার জন্য তিনি লাভবান হয়েছিলেন। হিট্টির ভাষায় আবুল আব্বাস আসাপ্পা ইসলামের সর্বাপেক্ষা গৌরবময় ও দীর্ঘতম রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। ঐতিহাসিকরা তাকে ইসলামের সর্বাপেক্ষা গৌরবময় ও দীর্ঘতম রাজবংশের প্রতিষ্ঠাতা হিসাবে এক বাক্যেই স্বীকার করেছেন। তাহলে আব্বাসীয় বংশ, এই আব্বাসী বংশটার নামকরণ হয়েছিল কিন্তু আল আব্বাস অর্থাৎ মহানবীর চাচা আল আব্বাসের নাম অনুসারে এই বংশের নামকরণ করা হয় আব্বাসীয় বংশ। এই আব্বাসীয়রা 750 থেকে আরম্ভ করে 1258 পর্যন্ত আব্বাসীয়রা ক্ষমতায় ছিলেন। আমরা আব্বাসীয় বংশর আব্বাসীয় খিলাফত, আব্বাসীয় আন্দোলন এবং আবুল আব্বাস আসাপ্পার কৃতিত্ব সম্পর্কে আলোচনা করলাম। আব্বাসী বংশের এই আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠায় আমরা কি কি প্রশ্ন ডিগ্রিতে আসতে পারে আমরা দেখব। আসতে পারে যে ডিগ্রিতে খ বিভাগে 4 মার্কের প্রশ্ন, 4 মার্ক, এবং গ বিভাগে থাকবে হচ্ছে 10 মার্কের প্রশ্ন। তাহলে এই আলোচ্য বিষয়ের মধ্যে আমরা 4 মার্কের কী কী প্রশ্ন দেখতে পারি। যে আবুল আব্বাস আসাপ্পাকে রক্ত পিপাসু খলিফা বলা হতো কেন? আসতে পারে মাওয়ালি কারা,
আসতে পারে আবু মুসলিম খোরাসানির পরিচয় দাও, আসতে পারে আব্বাসীয় আন্দোলন, আব্বাসীয় আন্দোলনের ইতিহাস বর্ণনা করো, বা আবু মুসলিম খোরাসানির সহ আব্বাসীয় আন্দোলন, আবু মুসলিমের ভূমিকা উল্লেখপূর্বক আব্বাসীয় আন্দোলনের বর্ণনা করো। এটা 10 মার্কের বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশ্নে, বিগত প্রশ্নে আমরা দেখেছি এটা আসে, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তাহলে আব্বাসীয় খিলাফত এবং আবুল আব্বাস আসাফার সম্পর্কে আলোচনায় আমাদের অনেকগুলো ছোট ছোট প্রশ্ন, বড় প্রশ্ন বেরোয় আসছে। এর মধ্যে থেকে তোমরা জ্ঞানমূলক যে 1 নম্বরের ওইটাও দেখতে পারো। আমরা ধারাবাহিকভাবে পরে আমরা এরপরে আবুল আব্বাস আসাফ, আবু জাফর আল মনসুরের কৃতিত্বটা আমরা পরবর্তী ক্লাসে নেব। আমরা জানি যে তোমরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, এবং অনলাইনের যে সমস্ত ক্লাস চলছে, বিভিন্ন সাবজেক্টের ক্লাস হচ্ছে, তোমরা ওইটা দেখবে এবং নিজেরাই বাসায় বসে প্রস্তুতি গ্রহণ করবে। কারণ যদি পড়াশুনো ঠিক মতন না করো সব ভুলে যাবে। আচ্ছা, আজকের মতন আমি আলোচনা শেষ করলাম।